প্রথমবারের মতো প্রশিক্ষক ছাড়াই বিমান নিয়ে একা আকাশে উড়বে লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। এই খবরে গ্রামের বাড়িতেও চলছিল উচ্ছ্বাস, কিন্তু কে জানতো এই উচ্ছ্বাস মুহূর্তে রূপ নেবে শোকের মাধ্যমে। সোমবার দুপুরে বিমান নিয়ে আকাশে উড্ডয়নের পর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামকোলার আকাশে উঠতে থাকেন তৌকির। তবে কিছুক্ষণের মধ্যে বিমানে কিছু সমস্যা করেন তিনি। সাথে সাথে কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান, ২১ জুলাই ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জীবনের সেই বিশেষ দিন, যেদিন তিনি প্রথমবারের মতো একা আকাশে উড়াল দেওয়ার সুযোগ পেলেন। বিমান বাহিনীতে যারা পাইলট হিসেবে যোগ দেন দুর্ঘটনার প্রায় ১.৫ ঘন্টা পর আমার যে পেছনের রুমটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রশাসনিক ভবনের যে শরীরচর্চা বিভাগের যে রুমটি রয়েছে, এই রুমেই কিন্তু প্রায় ১.৫ ঘন্টা পর্যন্ত আহত অবস্থায় ছিলেন পাইলট তৌকির। অর্থাৎ তিনি ২১ জুলাই ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জীবনের সেই বিশেষ দিন, যেদিন তিনি প্রথমবারের মতো একা আকাশে উড়াল দেওয়ার সুযোগ পেলেন। বিমান বাহিনীতে যারা পাইলট হিসেবে যোগ দেন তাদের সবার প্রথম স্বপ্ন থাকে, আমি হব একজন ফাইটার পাইলট, হব একজন টম ক্রুজ। সেই স্বপ্ন পূরণের পথে যে কঠিন বাস্তবতা ও দীর্ঘ প্রশিক্ষণ, সেটাও পেরিয়ে এসেছিলেন তৌকির। শত প্রতিযোগিতা, শত বাছাইয়ের পর মাত্র হাতে গোনা কয়েকজনকে সুযোগ দেওয়া হয় ফাইটার ট্রেনিংয়ের জন্য। তৌকির সেই ভাগ্যবানদের একজন ছিলেন। ২১ জুলাই ছিল তার প্রথম সোলো ফ্লাইট মিশন, একজন পাইলটের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক। এর আগে সকল ট্রেনিং ছিল ডুয়েল ককপিটে প্রশিক্ষকের সঙ্গে, আজ ছিল একক উড্ডয়ন। কিন্তু সেই স্বপ্নময় দিনটাই পরিণত হল দুঃস্বপ্নে। সামাজিক মাধ্যমে ওয়াহিদুন নবী লিখেছেন, তৌকিরের ট্রেনিং শেষ হয় আরও ৩ দিন আগে এবং সে একা ফ্লাই করার জন্য কোয়ালিফাই করে। নিয়ম হচ্ছে যেদিন কোয়ালিফাই করে সেই দিনই প্রথম সোলো ফ্লাই করা। যেহেতু সেই দিন পরে আবহাওয়া খারাপ হয়ে যায় এবং পরের 2 দিনও আবহাওয়া অনুপযোগী এবং ছুটি ছিল, তাই একা ফ্লাই করার অনুমতি পায় নাই। যেহেতু গ্যাপ হয়ে গিয়েছে, তাই আজ তৌকিরের প্রশিক্ষক প্রথমেই তৌকিরকে নিয়ে আকাশে ওঠেন এবং কিছু প্র্যাকটিস করান। এরপরে ইনস্ট্রাক্টর ডুয়েল সিট থেকে নেমে যান এবং তৌকিরকে একা ছেড়ে দেন ওর স্বপ্ন পূরণের জন্য। যেহেতু কোনো ভুল করে নাই ট্রেনিং ফ্লাইটে, তৌকিরের ট্যাক্সি, টেক অফ সবই ছিল ভালো। প্রথম একা ফ্লাই করার দিনে পুরো স্কোয়াড্রন সাজ রব থাকে ওয়েলকাম করতে। ইনস্ট্রাক্টর রানওয়ের পাশে সার্বক্ষণিক থাকে ওয়্যারলেস নিয়ে, যদি কোনো সাহায্য বা গাইডেন্স প্রয়োজন হয়। তৌকির টেক অফ করার ৫ থেকে ৭ মিনিটের মাথায় ইনস্ট্রাক্টর দেখতে পান এক ধরনের অস্বাভাবিক আচরণ। ফাইটার জেটটি বিমানবন্দরে উত্তর দিক থেকে ঘুরে দক্ষিণ দিকে উচ্চতা হারাচ্ছে। প্রশিক্ষক ওয়্যারলেসে বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই যা হবার তাই। ফাইটার জেটটি এমন অবস্থায় ছিল যে নিশ্চিত বিমানবন্দরের ইন্টারন্যাশনাল পার্কিং বরাবর পড়ার কথা, কিন্তু শেষ মুহূর্তে তৌকির কিছু একটা করেছে হয়তো, যা বিমানটিকে অন্যদিকে ডাইরেক্ট করেছে। ধারণা করা হচ্ছে ফাইটার জেটটিতে কমপ্লিট কন্ট্রোল লস, পাওয়ার লস এবং রেডিও ফেইলিওর একসাথে হয়েছে। সাধারণত নতুন ফাইটার পাইলটদের একা প্রথম ফ্লাইটে সবচেয়ে ভালো বিমানটি দেওয়া হয়, কিন্তু তবুও কেন হলো বোঝা যাচ্ছে না। বিমান বাহিনীর ইতিহাসে প্রথম একা ফ্লাইটে এটাই প্রথম দুর্ঘটনা। আমি সুইসাইড অ্যাটেম্প বলতে চাচ্ছি না বা নারাজও, কারণ পাইলট শেষ মুহূর্তে ইজেক্ট করেছে, কারণ এইসব ক্ষেত্রে বডি পাওয়া যায় না, বিমানের সাথে পুরোটাই বার্ন হয়ে যায়। পাইলট শেষ পর্যন্ত কোনো কিছু চিন্তা না করে যদি আগেই বের হয়ে যেত, তাহলে ক্ষয়ক্ষতি অন্যরকম হতো আর নিজেই বেঁচে যেত অক্ষতভাবে। বিমান বাহিনীর অনেক পাইলট জানমালের ক্ষতি কমাতে শেষ মুহূর্তে ইজেক্ট করে জীবন দিয়েছেন, এই রকম বহু নজির রয়েছে। অনেকেই জানতে চাচ্ছিল কি হয়েছে। আমি যতটুকু জেনেছি তা আপনাদের জানালাম। আল্লাহ নিহতদের পরিবারকে এই শোক সইবার তৌফিক যেন দান করে আর আহতদের সুস্থতা দান করেন। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন একজন মেধাবী, সাহসী এবং স্বপ্নবাজ পাইলট, যিনি নিজের জীবন দিয়ে জনবহুল এলাকায় সম্ভাব্য বড় ক্ষতি এড়াতে চেষ্টা করেছিলেন। রাজশাহীর কৃষ্ণচন্দ্রপুর থেকে উঠে আসা এই তরুণ পাবনা ক্যাডেট কলেজের শিক্ষা ও বিমান বাহিনীর প্রশিক্ষণের মাধ্যমে তার শৈশবের স্বপ্ন পূরণ করেছিলেন। মাত্র 2 বছর আগে বিয়ে করে সুখী জীবন শুরু করলেও 2025 সালের 21 জুলাই উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তার জীবন অকালে শেষ হয়। তার মৃত্যুতে পরিবার, গ্রামের মানুষ এবং সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তৌকিরের আত্মত্যাগ ও সাহসিকতা তাকে একজন প্রকৃত দেশপ্রেমিক ও বীর হিসেবে চিরস্মরণীয় করে রাখবে।
প্রথমবারের মতো প্রশিক্ষক ছাড়াই বিমান নিয়ে একা আকাশে উড়বে লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। এই খবরে গ্রামের বাড়িতেও চলছিল উচ্ছ্বাস, কিন্তু কে জানতো এই উচ্ছ্বাস মুহূর্তে রূপ নেবে শোকের মাধ্যমে। সোমবার দুপুরে বিমান নিয়ে আকাশে উড্ডয়নের পর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুলার আকাশে উঠতে থাকেন তৌকির। তবে কিছুক্ষণের মধ্যে বিমানে কিছু সমস্যা করেন তিনি। সাথে সাথে কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। এমন বার্তা ইনস্ট্যান্ট রেসপন্স করে কন্ট্রোল রুম থেকে পাইলটকে কোনো ঝুঁকি না নিয়ে ইজেক্ট করার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছেন বিমানটি বাঁচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেজের দিকে ছুটতে থাকেন। এরই মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যে চীনের তৈরি F7 BJI মডেলের বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাসরুম বরাবর আছড়ে পড়ে। মুহূর্তে মৃত্যুপুরীতে রূপ নেয় মাইলস্টোন ক্যাম্পাস। জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম একক মিশন ছিল সোমবার। বিমান বাহিনীর ভাষায় যাকে বলা হয় সোলো ফ্লাইট ট্রেনিং। সোলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটি প্রমাণিত হয় তার সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিংয়ের এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কোনো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সোমবার সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন। এটি সফলভাবে শেষ করতে পারলে তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হয়ে থাকতো দিনটি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে দিনটি তার সারা জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হতে পারত, সেদিনই তিনি বিদায় নিলেন পৃথিবী থেকে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। দুর্ঘটনার প্রায় 1.5 ঘন্টা পর আমার যে পেছনের রুমটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রশাসনিক ভবনের যে শরীরচর্চা বিভাগের যে রুমটি রয়েছে, এই রুমেই কিন্তু প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত আহত অবস্থায় ছিলেন পাইলট তৌকির। অর্থাৎ তিনি শেষ মুহূর্তে কিন্তু যে ইজেকশন সিস্টেম সেটি কিন্তু তিনি ব্যবহার করেছেন এবং ফলশ্রুতিতে এখানে যারা ছিলেন দায়িত্বরত তারা যে বিষয়টি জানাচ্ছিলেন যে ক্লাস চলাকালীন সময় এই রুমটি তালাবদ্ধ অবস্থায় রেখে গিয়েছিলেন। এরপরে 1.5 ঘন্টা পরবর্তী সময় কিন্তু কর্তৃপক্ষ এসে তাকে এখান থেকে বের করে। আমরা দু একজনের সাথে কথা বলতে চাই, আসলে বিষয়টি একটু যদি বলতেন। তিনি প্লেন ক্র্যাশ হওয়ার অনেকক্ষণ আগে, কয়েক মিনিট আগে, যখন প্লেনটা ওই বিল্ডিংয়ে, আমাদের প্রজেক্ট 7 নতুন যে বিল্ডিংটা, ওইখানে দক্ষিণ আর উত্তর পশ্চিম আর উত্তর কর্নার থেকে যখন প্লেনটা আসে কার্ভ খেয়ে আমাদের বিল্ডিংয়ে হিট করে, যখন প্লেন মাঠের মাঝখানে ছিল, তখন তিনি লাস্ট সুইচটা ক্লিক করে প্যারাশুট অন করে নেমে গেছে। নেমে আল্লাহ যদি তার হায়াত রাখতো, হয়তো তিনি কিন্তু সেফ ল্যান্ডিং করছে, আল্লাহ যদি তার হায়াত রাখতো তাহলে এই জায়গায় না পড়ে হয়তো বা মাঠে পড়লে তিনি বেঁচে যেত, কিংবা চিকিৎসা আগে পেত, তাহলে তাকে বাঁচানো সম্ভব হইতো। কারণ প্যারাশুটটা আমরা দেখেছি যে আমি অ্যাক্সিডেন্টের 10 মিনিটের ভিতরে এখানে আসছি। এসে দেখি এখানে প্যারাশুট ঝুলে আছে, আশেপাশে যে কেউ আছে, আমরা ভাবছি একটা ডেড বডি ভাইরাল হয়েছে বাংলাদেশে, যে র্যাবের আর্মির পোশাক পরা স্ট্রেচারে করে অর্ধগলিত লাশ, সবাই ভাবছে ওইটাই পাইলট, এই জন্য কেউ আর পাইলটকে তালাশ করে নাই। 1-1.5 ঘন্টা পরে এই রুমে সবাই আসছে, আইসা দেখে একজন অসুস্থ আছে, গুঙানির শব্দ পাইছে, আমি শুনছি যে সবাই বলেই করছে যে গুঙানির শব্দ শুই না, এখান থেকে বের করছে। 1.5 ঘন্টা পরে পাইলটকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে। যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু যদি প্রকৃত সময়ে তাকে উদ্ধার করা যেত তাহলে কিন্তু তার বেঁচে যাওয়ার একটি সম্ভাবনা ছিল, এমনটি কিন্তু জানাচ্ছেন এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা। পরীক্ষা যারা মানে শারীরিক শিক্ষার পরীক্ষার এরা ডিউটি দিয়েছে, সালরা লোম রক করিয়া ডিউটিতে ছিল, এরা সব খোঁজাখুঁজি করছে। এটা তো ওরা কেউ জানে না যে এখানে ঘটনা ঘটছে। তারপরে ওরা আসিয়া পাইলট খুঁজতেছে, তারপরে প্যারাশুট কেউ বলছে এখানে, তারপরে এখানেও খুঁজে নাই, তারপর উপর দিয়ে দেখে, তারপরে এটা রুম খোলার পরে তালাই ছিল এই রুমে 1.5 ঘন্টা তালা ছিল। 1.5 ঘন্টা মানে সকলে তো ওইখানেই গেছে। 2 সেকেন্ড হলে আর মাঠে ভর্তি তাহলে মানুষ। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।
আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।